আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হইতেছে আমরা একটা বই পড়বো। সেই বইটি হইতেছে বইটা আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করি। সেই বইটি হইতেছে নীল পাহাড়। বইটির নাম এক নীল পাহাড়, অবেদ হক নীল পাহাড়। শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। 1984 সালের গ্রীষ্মের কোনো এক দুপুরে মানিক লোকাল বাসে বসে আছে। সে বসেছে জানালার পাশে, রোদে গা জ্বলে যাচ্ছে। খালি পেটে এই অনিচ্ছাকৃত রৌদ্রম্লানে মানিকের মাইগ্রেনের ব্যথাটা টিপ টিপ করে বাড়ছে। খালি পেটেই ক্যান্টিনের চা খেয়েছিলেন। এখন কেমন লাগছে, গ্যাসটা বেশ ভালোই মাতিয়ে উঠেছে লোকজন। তারপর কোনো এক অজানা কারণে বাস ছাড়ছে না। ড্রাইভার সবচেয়ে বিরক্তি লাগছে। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট দিয়ে বাসটাকে ইঞ্জিন দুয়েক সামনে নিয়ে আবার পেছনে এনে সামনে পেছনে দোলাচ্ছে। মনে হচ্ছে এখনই ছেড়ে দেবে। এরকম মনে হওয়াটা 15 মিনিট ধরে হচ্ছে। জানালার পাশে বসা রোদে পড়তে থাকা লোকগুলো ক্ষেপে ড্রাইভার গালি দিচ্ছে। ড্রাইভার তাদের দিকে না তাকিয়ে সিটে পা তুলে চোখ বন্ধ করে দেশলাইয়ের কাঠি দিয়ে কান চুলকাচ্ছে। যার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব আরাম পাচ্ছে। যাত্রীদের গালির কারণে তার সে আরাম কোনো ক্ষতি হচ্ছে না। মানিকের পাশে বসা লোকটি এই নরকের মতো পরিবেশ ও তার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এরকম প্রায়ই হয়। আজকাল তার কাজটা যেন জনসাধারণের সম্পত্তি হয়ে গেছে। আগে কাজ জাকিয়ে সরিয়ে নিত, লজ্জা পেত লোকগুলো, তারপর আবার ঘুমিয়ে পড়তো তার কাঁধে মাথা রেখে। এখন আর সরায় না। সেদিন ঘুমিয়ে থাকা এক লোকের মুখ থেকে লালা গড়িয়ে তার শার্ট ভিজে গিয়েছিল। সে খুব যত্নের সাথে লোকটিকে না জানিয়ে রুমাল দিয়ে নিজের শার্ট এবং লোকটির মুখ ধুয়ে দিয়েছে। মুরগির খাঁচার মতো লোকটু কাম হয়েছে। বাসে হাত পা নাড়ানোর উপায় নেই। পিজি হাসপাতাল থেকে যেসব চর্মরোগী বাসে ওঠে তাদের খুব অসুবিধা পড়তে হয়। প্রচণ্ড চুলকানি হয়, তবুও নড়ার উপায় নেই। এই বিড়াল বাসেও ভেতরে ঢুকতে পারে না। কিন্তু বাসের কাউন্টার যেন ঠিক হয়ে মানুষজন পেরিয়ে ভাড়া তুলতে এসে যায়। এই কন্ট্রাক্টর স্মৃতিশক্তির সমস্যায় ভুগছে। ভাড়া দেওয়ার পরও মানিকের কাছে 3বার ভাড়া চেয়েছে। বকশি বাজার পৌঁছতে বোধহয় আরো কয়েকবার চাইবে। রাস্তায় মানুষ হাত তোলায় তুললেই বাস ব্রেক কষে দাঁড়িয়ে যাচ্ছে। বাসের অবস্থা যাই হোক, ব্রেক খুব ভালো। এক বৃদ্ধ ভদ্রলোক রাস্তার পাশে থাকা বন্ধুর দিকে হাত নাড়াচ্ছিল, তাই দেখে বাস থেমে গেল। একটার সামনে বৃদ্ধ ভদ্রলোক কিছু বলার আগে হেপার তাকে টেনে বাসে তুলে ফেলল এবং ভিড়ের মধ্যে ঠেলে দিল। বাসে কোনো এক অজানা কারণে কেউ পিছনে যেতে চায় না। যে একেবারে শেষ পর্যন্ত যাবে সেও চেষ্টা করবে দরজা তাতে। আর পরের স্টপ লোকগুলো কেন যেন পেছনের বসে বাস থামার পর সব যাত্রীকে ঠেলে তাদের নামতে 5 মিনিট লেগে যায়। বৃদ্ধ ভদ্রলোককে কন্ট্রাক্টর পেছনে টানতে টানতে বলল, কই যাবেন মুরব্বি? ভদ্রলোক চোখ পাকিয়ে বললেন, আমাকে মুরব্বি ডাকবেন না। কন্ট্রাক্টর হেসে বলল, আচ্ছা আঙ্কেল, যাবেন কই? লোকটি এবার দাঁত চিরিয়ে বললেন, যেখান থেকে জোর করে উঠেছো সেখানেই যাব। ইডিয়েট কোথাকার! কন্ট্রাক্টর বলল, জোর করছে আর আপনিও উইঠা পড়লেন। আচ্ছা খারান, সামনে নামাই দিয়েছি। নবীন হেল্পারের উদ্দেশ্য পশ্চাৎদেশ সম্পর্কীয় খুবই অশ্লীল একটা গালি দিয়ে বৃদ্ধের ক্রোধকে পাত্তা না দিয়ে চলে গেল। হেল্পার কাজ হেল্পার করা, কিন্তু প্রায়শই তারা উল্টোটাই করে। সায়েদাবাদ বাস টার্মিনাল হেল্পার অবশ্যই ব্যতিক্রম। তারা পারলে মানুষকে খুন করে বাসে উঠায়। যারা যেতে চায় না তাদেরও একবার ঢাকা জেলা শাসক দল নিয়ে
সায়েদাবাদ গিয়েছিলেন টার্মিনাল পরিদর্শনে। দল থেকে একটু সামনে চলে এসেছিলাম। এই হেল্পার নোয়াখালী যাবেন বলে তাকে নোয়াখালীর এক বাসে ঠেলে উঠিয়ে দিল। জেলা প্রশাসক বারবার বলছে এই করছি কি আমি যাব না। হেল্পার বলছে আরে বুঝছি কিছু কম দিন, সমস্যা নাই। জেলা প্রশাসক আবার বললেন আমি ঢাকার ডিসি। ডিসি কি জিনিস হেল্পার বোঝে না। সে জিজ্ঞাসা দৃষ্টিতে ড্রাইভারের দিকে থাকার ড্রাইভার পান চাবাতে চাবাতে বলল স্যারের ডিআইপি সিটে বহা আর ভাড়া হাফ লইস। পর ডিসি সাহেবের এসে তাকে উদ্ধার করলো, নয়তো ঢাকা জেলা প্রশাসক বদলির অর্ডার ছাড়াই নোয়াখালী চলে যেত। আরেকবার 2 হেল্পার নতুন বিয়ে করা দম্পতিকে নিয়ে রানি করছিল। পরে তারা ভাগাভাগি করে একজন জামাই নিয়ে গেল আর একজন বউ কেটে জামাইয়ের কাছে ফিরেছিল। আর কারো কাছে যদি বড় ব্যাগ থাকে তখন তার যাত্রীকে ছুবেও না, ব্যাগ নিয়ে বাসে রেখে আসবে। এক্ষেত্রে তারা টানলেই মাথা আসে, সূত্র কাজে লাগবে। মানিক লক্ষ্য করলো আসলেই কন্ট্রাক্টরের স্মৃতিশক্তির সমস্যা আছে। সেই বৃদ্ধকে নামানোর ব্যাপারটা বোধহয় ভুলে গেছে। পেছনে গিয়ে কার কাছ থেকে যেন চতুর্থবার ভাড়া চেয়ে ঝাড়ি কাটছে। বৃদ্ধ ভদ্রলোকটি উসখুস করছেন, পাশের লোকটি রীতিমতো যার উপর ঢলে পড়ছে, কিন্তু তিনি কিছু বলতে পারছেন না। কটমট করে চারদিকে তাকাচ্ছেন, কিন্তু লোকাল বাসে এই দৃষ্টির অর্থ কেউ বুঝে না কিংবা বুঝতে চায় না। এখানে ভদ্রতার বাড়াই নেই, পায়ে পা পড়লেই হাত নিয়ে সালাম করার রীতি নেই। বড়ি দিয়ে চেপে কোণঠাসা করে দেও এখানে অন্যায় নয়। ঘামযুক্ত বল নাকে চেপে ধরলেও সেটা প্রতিবাদযোগ্য নয়। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়। বৃদ্ধ লোকটি এখন অসহায়ভাবে জানালা দিয়ে রাস্তা দেখার চেষ্টা করছেন। 2-1 বার কন্ট্রাক্টর বাড়ি হয়ে দেখেছেন, কিন্তু সেই শব্দ সে দাঁড়ানো ভীমের মতো লোকটার ভুঁড়ি পর্যন্ত গিয়েই মিলিয়ে গেল। বোঝা গেল লোকাল বাসে চড়ে অভ্যাস নেই। লোকটা মনিকের কেন যেন তাকে চেনা চেনা মনে হয়, কিন্তু মনে করতে পারে না। বাস বকশি বাজারে পৌঁছে গেল। বৃদ্ধ মানুষটিও কোনোমতে তার পেছনে পেছনে নামলো। ওনাকে দেখে খুব সন্ত্রস্ত মনে হয়। মুখে দাড়ি নেই, কিন্তু চুল সব সাদা। মুখের বাজে দেখে বয়স অনুমান করা যায়। হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন হয়তো। মাঝপথেই অপহরণের শিকার হলেন। মানিক লোকটির দিকে তাকালো। এতক্ষণে চিনতে পেরেছি, ইনি ডাক্তার বদরুল আলম, পিজি হাসপাতালের নতুন পরিচালক। গত সপ্তাহে জয়েন করেছেন। প্রথম দিন সবার সাথে হাত মিলিয়ে পরিচিত হয়েছিলেন। তাকে লোকাল বাসে দেখে চিনতে পারেননি। মানিক মানিক কাছে গিয়ে বলল, স্যার আদব। বদরুল আলম সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, কে তুমি? মানিক বলল, স্যার আমি ডাক্তার মানিক মিত্র, সার্জারিতে আছি। বদরুল আলম যেন প্রাণ ফিরে পেল। একটু আগের পরিচিত ছেলেটিকে এখন যেন বড্ড আপন মনে হচ্ছে। তিনি বললেন, দেখো তো, এদের অবস্থা হাঁটতে দিচ্ছে না, মানুষকে জোর করে হলেও বাসে তুলে নিবে। চোর ডাকাত আর ভয় পায় না আমি, কিন্তু এই লোকাল বাসে দেখলেই কলিজা কেঁপে ওঠে। বলেই হেসে উঠলেন। এতক্ষণ খুব বিরক্ত লাগছিল, এখন যেন ব্যাপারটা কৌতূহল হয়ে গেল। মানিক বলল, স্যার আমি আপনাকে পৌঁছে দেব, চিন্তা করবেন না। বদরুল আলম বললেন, সমস্যা নেই, হাঁটতে বের হয়েছি, হাঁটতে হাঁটতেই চলে যাব। দুপুরের হাঁটলেই ঘাম বেশি ঝাড়ে, কিন্তু এখানে করা হয়নি। আমার ভালো খাবার পাওয়া যায় কোথায়? চলো কিছু খেয়ে নিই। মানিক বলল, আমারও হয়নি, চলুন স্যার। বাস থেকে নেমে বাংলাদেশের কেরামত হোটেলের দুপুরের খাবার খাই মানিক। সেই কেরামত হোটেলের বাদাকন্দের কেরামত হোটেলের রান্নার খুব নামডাক। তাদের সব তরকারিতে তেলের অতিরিক্ত। এই নামডাকের একটা কারণ, অনেকটা ঠাট্টা করে বলে, কেরামত মিয়ার তেলের খনি আছে। কোলেস্টেরল শব্দটা এখানে এই অঞ্চলে ইতি জাগাতে পারেনি। কেরামত মিয়ার হোটেলের খাবারের অভাব নেই। কেরামত মিয়ার হোটেলের
তেলের কেরামতি জিহ্বা আরাম পায় বটে, তবে কিছু লোকের হৃদয় বিদ্রোহ করে বসেছে। পেঁয়াজের আড়তদার রসুন ব্যাপারী এই হোটেলের 3 বেলা পদ তৈরি দিত। তার বউ সারা জীবন কেরামত বাবুর্চি হিংসা করত। স্বামীকে খাইয়ে কোনোদিন খুশি করতে পারেনি সে। বউ কত বোঝাতো, এই তেল তৈলা খাওয়ান, খাইও না। কিন্তু পশু ব্যাপারী কান দিত না। কান না দিলেও প্রাণটা দিতে হয়েছিল। হার্টের 2টা ব্লক ধরা পড়েছিল। ডাক্তার তার নাতির গা ছুঁয়ে প্রতিজ্ঞা করালো যেন আর বাহিরের খাবার না খায়, শুধু শাকসবজি খায়। পশু ব্যাপারী 1 বেলা খেলে তারপর বলল, আমি কি গরু নাকি ছাগল? এই ঘাস টাস আমি খাইতে পারব না। 2 মাস পরে কেরামতের হোটেলে সকাল খাসির তেহারি খেয়ে ঢেকুর দিয়ে চোখ উল্টে পড়ে গেল ব্যাপারী। মৃত্যুর সময়ও তার মুখে সেই তৃপ্তির ঢেকুর লেগেছিল। এই অঞ্চলের মানুষের মৃত্যুকে যতটা ভয় পায়, খাবারকে তার চেয়ে বেশি ভালোবাসে। সব খন্দরেরা অবশ্যই কেয়ামত মিয়ার রান্নার প্রেমের মতো না। মানিকের আর কোনো উপায় নেই, ঘরে রান্না করার মতো কেউ নেই। একই কারণে বিয়ে করা হয়নি। পাত্র হিসেবে সে প্রথম শ্রেণীর, কিন্তু তবুও কন্যাদানগ্রস্ত পিতার পিছুটা দিচ্ছেন শুধুমাত্র একটা কারণে। সেই কারণটার প্রতি মুহূর্তে মানিকের মনে সুচেন মতো বিদ্যুৎ থাকে, রক্তাক্ত করতে থাকে তাকে। মানিকের মতো নারায়ণ বাবু কেয়ামতের গুণমুখ নয়, কিন্তু সকালবেলা লাইন ধরে সবজি বাজি কিনতে আসেন। নারায়ণ বাবু ছাড়া কেউ শুধু বাজি কিনতে আসে না। নারায়ণ বাবু যুদ্ধের বছরে কলকাতা চলে গিয়েছিলেন সপরিবারে। বছর 5 আগে ফিরে এসেছেন। তিনি সেসব ভাগ্যবান মানুষদের একজন, যার বড়ি দখল হয়ে যায়নি। কলকাতা থেকে ওজন কমিয়ে দেশে ফিরলেন। সাথে নিয়ে আসলেন কলকাতার কিপটেমি কেরামত মিয়ার ভাতিজি। ভাজির তেলে গিন্নিকে দিয়ে দুপুরে এবং রাতে রান্নাটা সারিয়ে নেন। বদরুল সাহেব নাক মুখ কুঁচকে কেরামতের হোটেলে বসে আছেন। তার মুখে বয়সের ভাঁজের সাথে সাথে বিরক্তির ভাঁজও ফুটে উঠেছে। মানুষজন খাওয়ার সময় উচ্ছিষ্ট সব টেবিল দুম করে জমা করছে। প্রত্যেক টেবিলে মাংসের হাড় দিয়ে ছোট ছোট ঢিলা বানানো হয়েছে। কোনো কোনো টেবিলে রীতিমতো পর্বত মেসিয়ার নামক চটপটে এবং পটপটে মানুষগুলো হনুমানের মতো সেই গন্তব্য পর্বরূপে নিয়ে যাচ্ছে। হোটেলের সামনে গোটা দুকুর সেই হাড়ের পর্বতের লোভে অনবরত চিৎকার করে যাচ্ছে। হোটেলের ভেতরে সবাই উচ্চস্বরে কথা বলছে। হোটেলের মালিক বাবুর্চি কেরামত মিয়া। খুব মজা পেয়েছে এই দৃশ্য দেখে। এক এক করে হাসছে বদরুল আলম। এই দৃশ্য দেখে আঁতকে উঠলেন তিনি। মানিকের দিকে তাকিয়ে বললেন, হাউ ক্রুয়েল দে আর, ইম্পসিবল। আমি এখানে খাবো না। মানিক বলল, স্যার পৃথিবীটাই নিষ্ঠুর, আমাদের হাসপাতালে এর চেয়ে নিষ্ঠুর ঘটনা ঘটে। অনেক মানুষ আপনাকেও নিষ্ঠুর বলে, আমাকেও বলে। ডাক্তার মানিক নিষ্ঠুর? আমার মৃত্যু দেখে বিচলিত হই না। আই আমরা পাষাণ। নিষ্ঠুর শব্দটা অরৈখিক স্যার। বদরুল সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই কাউন্টার থেকে চেঁচামেচি শোনা গেল। কেরামত মিয়া এক বয়স্ক লোককে নিজের মোবাইলে চেপে ধরেছে। রান্নাঘর থেকে গরম পানি আনতে বলছে মেসিয়ারকে। লোকটি বিশাল দেহি। কেরামত মিয়ার বগলে ধরফর করছে, ছুটে যেতে যাচ্ছে। লোকটার গায়ের ময়লা জামাটা আগেই ছেঁড়া ছিল, দস্তুতে সেটা আরো ছিঁড়ে গেল। লোকটার মুখে লাল হয়ে গেছে। একটু আগে গরম পানিতে পশম হারানো কুকুর দুটি দূর থেকে তাকিয়ে আছে আর কুই কুই শব্দ করছে। তাদের একটা মানব সঙ্গী জুটবে মনে হচ্ছে। মানিক উঠে গিয়ে কেরামতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? কেরামত মিয়া বগলের বাঁধন আরো শক্ত করে বলল, মাগির পুতের দাঁত বিলাইতে বিলাইতে বিল না দিয়া নবাবের
লান হাইটা চইল্লা যাইতেছিল, মনে করছে চোখ দুইটা আমি কুন্দের দিয়া বয়ে রয়েছি। মানিক জিজ্ঞাসা করলো, আচ্ছা বিল কত হয়েছে? আমি দিয়ে দিব। কেরামত মিয়ার রাগ মনে হয় একটু কমেছে। মানিক তার অসুস্থ বউকে মাঝে মাঝেই দেখে আসে। মানিকের মানিককে সে শব্দ করে তার সামনে মুখ খারাপ করেছে, সেজন্য তার অনুশোচনা হয়, সব সময় হয়, কিন্তু রাগ উঠলেই আর মনে থাকে না। সে মানিকের দিকে তাকিয়ে বলল, আপনার দেয়া লাগবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে বাকি খেলা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভিডিও ঝাঁকে লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা।